ভেরি বলেন। টাফ জব অ্যাজ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ফ্রেন্ডস। এখানে হুম। কি অ্যাজ এর পরে ইউ যে আছে এই মাঝখানের ইউ দ্বারা হইছে? হ্যাঁ, হ্যাঁ, এই যে বললাম যে এই যে এস যেটা আছে এটা হচ্ছে আপনার ক্লোজ মার্কার। তো এখান থেকে এই পর্যন্ত আপনার কোনো কাজ নাই। এটা দ্বারা আপনাকে কনফিউজড করা হয়েছে। ঠিক আছে? এখন আপনি এখানে আপনি এখানে খুঁজে বের করবেন অ্যাজ ওয়েল অ্যাজ কে। এই পাইছেন অ্যাজ ওয়েল অ্যাজ কে। পাওয়ার পরে এবার এই পাশে তাকাবেন। হ্যাঁ, আছে ইউর ফ্রেন্ডস। তো ইউর ফ্রেন্ডস তো আপনার দরকার নেই। আপনি তো জানেন যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাকে ১ম সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে। ওই যে ফানি দ্বারা আরই। ঠিক আছে? তাহলে ১ম সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে। তাহলে প্রথম সাবজেক্টকে গুরুত্ব দিতে হলে এখানে আছে কে ইউ এস তো হলো ক্লোজ মার্কার তাহলে ইউ। এই ইউ অনুসারে আপনার এখানে হ্যাঁ, সাবজেক্ট হবে তো ইউ অনুসারে যদি সাবজেক্ট হয় তাহলে আর এখন কি হইতে পারে আর আর হবে এইটাই হলো অ্যান্সার এরপরটা এবার চেষ্টা করেন এটা হ্যাজ। হ্যাজ বলছেন আমাদের আদুরি আপু হ্যাজ বলছিল আপনাদের অনেক আগে এখন কথা হচ্ছে যে এবার এখন উনি কি ব্যাখ্যাটা দিছিল না মনে হয় ব্যাখ্যা দেয় নাই ঠিক আছে এখন আপনারা ব্যাখ্যাটা কি এখানে হ্যাজ হবে ইজ হবে না কেন ওই যেমন বিট থ্রি আছে, ওন ওখানে আছে যে ওই পাশে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই যে বি3 আছে ঠিক আছে এটা খুবই সহজ ছিল আচ্ছা এবার এরপরে বলেন দ্য ডেকোরেশন অফ দ্য দা নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড কিডের কার্টিনেস আচ্ছা সরি এটা কার্টেন্স এটা হচ্ছে পর্দা পর্দা কার্টেন্স মানে হচ্ছে পর্দা তাহলে এখন কি হইতে পারে ইজ মোর প্লাইজিং আর মোর প্লাইজিং হ্যাভ মোস্ট প্লাইজিং ইজ মোস্ট প্লাইজিং আপনাদের সাথে যদি আমি না বসতাম এই গরমের মধ্যে আমাকে কেউ এখানে বাইন্ধেও রাখতে পারতো না মানে বাইরে যেয়ে বসে থাকতাম মানে ধরুন যে এখন কারেন্টটা নাই তো কেউ যদি চেয়ারের সাথে বাইন্ধে রাখতো আমি চলে যেতাম এখান থেকে কারণ এত গরমের মধ্যে আসলে বসাও যায় না কিন্তু ওই যে বললাম যে স্টাডি হচ্ছে এখানেই যে মানে আপনি একা একা যেটা হয় না এটা অনেকের সাথে ইজিলি হয়ে যায় মাইন্ডসেট এটাকে বলে যে আমি কি আমার কথা হচ্ছে আমি এখানে আপনাদের সাথে স্টাডিটা করতে হবে এই জন্য বসে আছি বলেন কি হইতে পারে সবচাইতে জটিল একটা প্রশ্ন এটা মানে এই রুলসের ডেকোরেশন অফ দ্য এখন যে নিউ রুলসটা আপনাদেরকে বলা হইলো এই রুলসের এই যাবৎকাল যতগুলা কঠিন প্রশ্ন আসছে এর মধ্যে এটা একটা ভাইয়া ইজ মোস্ট প্লেসিং, এটা ইজ হবে ভাইয়া। মোস্ট প্লেজিং হ্যাঁ ডি নাম্বার। ডি নাম্বার ব্যাখ্যা করেন কেন যে দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস, এখানে যে দ্য ডেকোরেশন যেটা, হ্যাঁ হ্যাঁ এটা সাবজেক্ট। হ্যাঁ এটা সাবজেক্ট কোনো সমস্যা নাই এটা এটা সাবজেক্টের পরে তো এখানে ইজ মোর প্লেজিং হয় না কেন হ্যাঁ, তো এই বুঝি যে নাই। এখানে ইজ তো এ একটা আছে এ একটা আছে ইজ মোর প্লেজিং মোস্ট হবে এখানে তো তুলনা, এখানে তুলনা বুঝাই নাই। ইনক্লুডিং এর আগের সাবজেক্ট, ইনক্লুডিং এর আগেরটা হিসাব করতে হবে আর কি। ইনক্লুডিং আছে যে, হ্যাঁ হ্যাঁ ইনক্লুডিং হ্যাঁ ইনক্লুডিং এর আগেরটা ইনক্লুডিং প্রিপজিশন আছে, আপনি এখানে দুইটাই তো আছে। আপনি সর্বপ্রথম শোনেন এই সেন্টেন্সটা দেখার পর আপনাকে খুঁজে বের করতে হবে আপনি ভার্ব বসাবেন তাই না এখান থেকে এই পর্যন্ত কোনো ভার্ব আছে নাকি এখান থেকে এই পর্যন্ত কোনো ভার্ব নাই আপনি খুঁজে দেখেন যে এই যে দা ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার এন্ড জি যে ভাই, এটা কার্টেন্স পুরাটাই একটা এই সাবজেক্ট। পর্যন্ত কোনো ভার্ব নাই এরপরে হচ্ছে ভার্বের পজিশন তাহলে আপনাকে খুঁজে বাড়ি করতে হবে আমি তো এখানে ভার্ব বসাবো তো ভার্ব কাকে ফলো করে বসাবো ভার্ব অবশ্যই সাবজেক্টকে ফলো করে বসাইতে হবে তাহলে আপনি এখান থেকে এই যে পুরা এই গরুর রচনার মধ্যে যে একটা বিশাল বড় লাইন এই লাইনের মধ্যে আপনি এখান থেকে খুঁজে বাইর করবেন সাবজেক্টকে যে সাবজেক্ট অনুসারে আপনি ভার্ব বসাবেন তাহলে এখান থেকে এই পর্যন্ত সাবজেক্টকে রিয়েল সাবজেক্ট মানে যা এটাকে বলে রিয়েল সাবজেক্ট যাকে অনুসারে আপনি ভার্ব বসাবেন তাহলে সেটা পাইতে হলে আপনি খুঁজবেন যে ফ্রি পজিশন কয়টা আছে তাহলে এখানে দেখেন যে এখানে ফ্রি পজিশন একটাই আছে যে আছে এই ফ্রি পজিশনের সামনে যে আছে তাকে অনুসারে ভার্বটা এখানে হবে তাহলে এখানে ফ্রি পজিশন যদি আরো একাধিক থাকতো কোনো সমস্যা ছিল না প্রথমে যে আছে তার উপর তার মানে একাধিক ফ্রি পজিশন থাকলেও প্রথম ফ্রি পজিশনের সাবজেক্ট অনুসারে যে ফ্রি পজিশনের একটা সাবজেক্ট থাকে না ঠিক আছে যে প্রথম ফ্রি পজিশনের আগে যে বসে থাকে তাকে অনুসারে ভার্ব বসাতে হবে তাহলে দা ডেকোরেশন আপনারা জানেন যে সাজসজ্জার ডেকোরেশন একটা আনকাউন্টেবল নাউন
ঠিক আছে? তাহলে অবশ্যই এখানে কি হয়ে যাবে? ইজ হবে। মানে সোজা কথা ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এই যে এইটাও গেল, এইটাও গেল। এখন বাকি আছে এই ২ জন। ইজ মোর প্লাইজিং, ইজ মোস্ট প্লাইজিং। এখন যদি এটা প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আসে তাইলে এখানেই আ ফেস দিবে না। এখানে কি করে দিবে? এখানে একটা ধরেন আর দিয়ে দিল, আর। হ্যাঁ? তাহলে আর দিয়ে দিলে আপনি তো বা এখানে অন্য কোনো কিছু দিয়ে দিল। সরি ওখানে ধরেন যে আরেকটা কোনো কিছু দিয়ে দিল। তখন আপনি প্রশ্নটা যদি সহজ করতে চায়, তখন আপনি এখানে সরাসরি এর উত্তরটা পেয়ে যাবেন। কিন্তু যদি প্রশ্নটা ডিফিকাল্ট করতে চায়, তখনই আপনার এখানে এই ২ জায়গায় ইস দিয়ে ফেসটা লাগিয়ে দিছে। তো আমাদের হাবিবা বিডি আপু যেটা বলছে এটা কিন্তু সঠিক। যে এখানে তুলনা বুঝায় নাই। এখানে বোঝানো হচ্ছে যে মানে ডেকোরেশনটা খুব ভালো হইছে। ফার্নিচার-টার্নিচার সবকিছু মিলায়া সে খুবই আনন্দিত এখানে। তো সোজা কথা হচ্ছে মোর দ্বারা যে ওই যে বলে না সে ইজ মোর বিউটিফুল মানে সে আরেকজনের থেকে বেশি সুন্দর। ঠিক আছে? এখন মানে তুলনা করা আরকি। যদি সে তুলনা করে তখন তো এবার মানে যদি তুলনা করা হয় তাহলে তো পৃথিবীতে কোনো নারীই সুন্দর না। কোনো মানুষই সুন্দর না। ঠিক আছে? কারণ হচ্ছে আসলে এই সৌন্দর্য তো তুলনার বিষয় না। এটা হচ্ছে মনের বিষয়। ঠিক আছে? এইজন্য যে ধরেন যে বাংলাদেশের যে মিস বাংলাদেশ সে হয়তোবা আপনার জাপান যেয়ে বলল যে এটাকে তো কাজের ছেলে হিসেবে রাখবে না। বলল যে এর থেকে তো আমাদের কাজের লোকও খুব সুন্দর। ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে এরকম আরকি। যে আসলে এই যে তুলনা করে কোনো কিছু হয় না, মেনে নিতে হয়। তাহলে এখানে যদি হয় যে আপনি এই পুরা বাক্যটাতে একটা সেন্টেন্সে কোনো জায়গায় আপনি তুলনা পাবেন না। সবটাই হচ্ছে আপনার মানে ও মতামত দিছে যে ইজ মোস্ট প্লেজিং মানে তার কাছে এই যে সাজসজ্জাটা বাসার সবকিছুকে তার খুব ভালো লাগছে। সে এই অফিসটাকে অন্য কোনো অফিসের সাথে তুলনা করে নাই। এজন্য এখানে উত্তরটা হচ্ছে আপনার ডি। এগুলা সবগুলা মাস্টার থেকে নেওয়া। আপনারা যখন আবার পড়বেন, পড়লেই দেখবেন এগুলা পাইবেন। তো আমরা ওই যে বললাম আমাদের সেশন গুলার মূল কাজ তো হচ্ছে এখানে। যে আমিও তো আপনাদের সাথে বিদ্যাবাড়ি যারা আছে ওরা আপনাদেরকে পড়া দিয়ে চুপ করে বসে থাকতো। আর আমরা এখানে আপনাদের সাথে বসে পড়বো। তাহলে আমার দৃষ্টিতে যেগুলা কঠিন মনে হয় আমি এরকম তুইলা নিয়ে আসবো। আপনার দৃষ্টিতে যেগুলা কঠিন মনে হয় আপনি তুইলাই না আমাদেরকে বুঝাবেন। ঠিক আছে? আপনার যেই সাবজেক্টটা ভাল লাগে পছন্দ ওই সাবজেক্ট থেকে আপনি আমাদের সাথে কথা বলবেন। আচ্ছা এরপরে দেখেন ও এটা আচ্ছা এইটা 65টা মনে হয় আমাদের আরেকটু বোঝানোর কথা বলতেছে উনি। হ্যাঁ, আচ্ছা। এখানে শোনেন আদরি আপু আপনি খেয়াল করেন। সেটা হচ্ছে আপনাকে যখন এই বিশাল লম্বা একটা প্রশ্ন দেওয়া হবে, তখন আপনি এই যে এই কমার আগের সেন্টেন্সটাকে খেয়াল করেন, এই জায়গায় কোনো ভার্ব নাই। ঠিক আছে? এবার অপশনের দিকে খেয়াল করেন। অপশনটা শুরুই হইছে ভার্ব দিয়ে। তাহলে আপনাকে এখানে ১ম এই বুঝতে হবে এই প্রশ্নটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। আমরা একটা শেষ মুহূর্তে আমাদের গ্রামার যখন শেষ হয়ে যাবে তখন আমরা একটা সেশন নেব। সেখানে থাকবে টপিক সিলেকশন আপনার ক্লাস। যেখানে একটা টপিক দেখলে আপনি বলতে হবে এটা কোন সেকশন থেকে আসছে। সেটা হলো সবার পরে। যখন আমরা সবাই মিলে এটা পারবো যে একটা প্রশ্ন দেখলে আপনি কইতে পারবেন এটা কোন জায়গা থেকে আসছে তখন আপনার আর বেসিকে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তাহলে এখন আপনি এই প্রশ্নটা দেখে আগে টপিক সিলেকশন করেন। এখান থেকে এই পর্যন্ত কোনো ভার্ব নাই। অপশন শুরু হয়েছে ভার্ব দ্বারা। তার মানে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। আচ্ছা। এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন হলে আপনি এখানে ভার্ব বসাবেন ভালো কথা। কিন্তু আপনাকে এখান থেকে খুঁজতে হবে ভার্ব মানে সাবজেক্ট কোথায় আছে। এই পুরাটাই তো সাবজেক্ট ঠিক আছে। কিন্তু এখানে রিয়েল সাবজেক্ট কোথায় আছে যাকে অনুসরণ করে ভার্বটা হবে। তাহলে দেখেন এখানে রিয়েল সাবজেক্ট খুঁজে বের করতে হলে আপনাকে খুঁজতে হবে যে প্রথম প্রিপজিশনটা খুঁজে বের করতে হবে। তাহলে আপনি এখান থেকে গেলেন তো এই দেখেন এই থার্ড ওয়ার্ডটাই প্রথম প্রিপজিশন। এই প্রথম প্রিপজিশনের আগে যে আছে সেই হচ্ছে রিয়েল সাবজেক্ট। এই রিয়েল সাবজেক্টটা হচ্ছে আপনার ডেকোরেশন। এই ডেকোরেশনটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউনের মতো। মানে এটা তো বোঝা যায় না ডেকোরেশন সাজসজ্জার পরিমাপের বিষয় না। ঠিক আছে? তাহলে এখন এই ডেকোরেশনটা হচ্ছে সোজা কথা এটা একটা সিঙ্গুলার। এইজন্য এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ইজ এখানেও ইজ। আর এই দুটো তো ফুরওয়াল এই দুটো বাদ। এখন ইজ মোস্ট প্লেজিং হবে নাকি ইজ মোর প্লেজিং হবে? তাহলে এখানে দেখেন যদি তুলনা বুঝাইতো যে আগের অফিসের থেকে এই অফিসটার ফার্নিচার খুব সুন্দর তখন এখানে ইজ মোর প্লেজিং প্লেজিং কথাটা হয়েছে যে এটা আগের থেকে বেশি আনন্দদায়ক। কিন্তু এখানে কারোর সাথে তুলনা না বুঝে এখানে শুধু বলা হয়েছে ফার্নিচার পর্দা টর্দা সবকিছু মিলে মিলে বলেছে যে দেখেন না অনেক সময় মানুষ মেয়েরা বা ছেলেরা বলে না ওয়াও কি বিউটিফুল তাই না এরকম আরে মানে সে ধরেন যে বাসার মধ্যে ঢুকেই তার কাছে ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো লাগছে এখন ধরেন এই
মানে কি বলা যায়, ঢং ঢং শুরু করে দিছে আর কি, ঠিক আছে, যে তার কাছে এটা খুবই ভালো লাগছে, ইজ মোস্ট প্রাইজিং, কথা বুঝছেন? তার মানে সে কারোর সাথে তুলনা করে নাই, মানে তার বাসাটা বা তার অফিসটা কোনো বান্ধবীর সাথে তুলনা না করে তার অফিসের ডিজাইনটা সবকিছু তার কাছে ভালো লাগছে। তো যেহেতু এখানে তুলনা বুঝায় না, এই জন্য ইজ মোস্ট কথাটা আসবে। যদি তুলনা বুঝাইতো তাহলে আমরা এখানে মোর কথাটা আসতো। আশা করি আপনি বুঝছেন। যদি তারপরেও প্রবলেম থাকে বলতে পারেন। আফরাদ ভাইয়া, আমি মোর আর মোস্ট নিয়ে আরেকটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মাধুরী আপু অবশ্যই। বলছিলাম, অবশ্যই বলেন। প্রশ্নটার মধ্যে নিউ শব্দটা উল্লেখ আছে, নিউ অফিস। হ্যাঁ হ্যাঁ। তো নিউ অফিস দ্বারা কিন্তু অটোমেটিকলি তুলনা চলে আসতেছে, তার মানে ওল্ড অফিস তার আছে, আমি সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ new হ্যাঁ, এই যে আপনি অফিসটা ভালো, বেশি। আপনি ভালো পয়েন্টটা নিছেন, এবং আপনি যেইভাবে চিন্তা করছেন একইভাবে আমি বাসায় চিন্তা করছি, একইভাবে। পরে আমি এবার পুরো সেন্টেন্সটা গুগলে দিয়ে দিলাম, পরে বাংলাটা করে দেখলাম যে এখানে আসলে কোনো জায়গায় তুলনার কোনো কিছুই নাই। মানে আগের কোনো কিছুর সাথে বর্তমানটাকে তুলনা করা হয় না, এখানে বলছে যে তার নতুন অফিসটা আগের অফিসের তুলনায়। কথা দেখেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সৌন্দর্য একটা আপেক্ষিক বিষয়। আগের কথা, ওল্ড কথাটা আসার পরে যদি এটাকে তুলনা করতো তখন আপনি এক্স্যাক্টলি তুলনা বুঝতেন। আপনি তো এখানে তুলনা, আপনি তো মনে করতে পারবেন না, ওই কথাটা আসতে হবে, বুঝছেন? তো এখানে বলা হয়েছে যে আমার নতুন অফিসটা, আমার, আমি যদি আপনাকে এইভাবে বলি যে আমি নতুন একটা রুমে ফ্ল্যাটে গেলাম, মানে নতুন একটা মেসে গেলাম, যেখানের পর্দা টর্দা সবকিছুই খুবই সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো। তার মানে আপনি কি এটা কিভাবে বুঝলেন যে আমি আমার আগের ম্যাচটা খারাপ বলতেছি? ঠিক আছে, মানে আমি তো আগের ম্যাচের সাথে বলি না যে আগের ম্যাচের তুলনায় ফার্নিচার গুলো ভালো, আগের ম্যাচের তুলনায় পর্দা গুলো ভালো। আপনি এখান থেকে পুরোটাকে যখন গুগল ট্রান্সলেটে দিবেন, দেখবেন যে ওখানে তুলনার কোনো কিছুই আসতেছে না, শুধুমাত্র সে একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, একটা কথা বলতেছে যে আমার বর্তমান অফিসের সবকিছুই খুবই ভালো। দেখেন এই যে এইটা খুবই ট্রিকি একটা প্রশ্ন, মানে এই জায়গায় ভুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি। এটা জনতা ব্যাংকে আসছে পরীক্ষাটা, এটা ব্যাংকের প্রশ্ন। তাহলে এখানে দেখেন যে তার মানে আপনি পুরাটাকে আপনি অ্যানালাইসিস করে দেখেন, গুগলে দিয়ে দেখেন যে আপনি একটু তুলনা, এখানে তুলনামূলক কোনো কিছুই আপনি পাবেন না। তো এখানে সোজা কথা তুলনা করা হয় নাই, ঠিক আছে, যদি আদতে মনে হচ্ছে এই জায়গাটা তুলনা করা আছে। আর আমি তো ধরেন এগুলা তো নিচ থেকে বলতেছি না, অবশ্যই মাস্টার বই টই থেকে হুম বা হুম। বিভিন্ন সোর্স থেকে বলতেছি, আবার তার মানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমি যদি নিজের মন গড়া ব্যাখ্যা দিতাম তাহলে এখানে প্রবলেম ছিল, এই আর কি। আচ্ছা তাহলে দেখেন, উম, আর মনে রাখবেন যে মাস্টারকে ভুল বলা বহুত কষ্টকর। কারণ উনি ওনাকে ওনার আমি সুনাম গতকালও বলছিলাম, মানে সুনাম না, এটা হলো যে উনি যেটা করছে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না। আমি, উনি ইংরেজি যত ঘন্টা পড়ছে এই বইটা লেখার জন্য, এত ঘন্টা আমাদের বাংলাদেশে কেউই পড়ে নাই। জব, মানে জবের প্রস্তুতির জন্য গ্রামার নিয়ে উনি যতটুকু গবেষণা করছে এগুলো আর কেউ করে নাই, বুঝছেন? এখন শুধু উল্টাপাল্টা ওনাকে ব্লেম করে কথাবার্তা বলার কোনো মানেই হয় না। বরঞ্চ বরঞ্চ ওনাকে নিয়ে যারা কথা বললে ওরাই প্রতিপন্ন হবে, কারণ হচ্ছে যে উনি ভাই প্রতিষ্ঠিত। মানে উনি একটা বই দিয়ে হুমায়ুন আহমেদের পরে চলে গেছে। বইতে এত বেশি বিজনেস কেউ করতে পারে নাই, একটা গ্রামার বই দিয়ে, ঠিক আছে? এবং এটা আপনারা যারা মাস্টার পড়েন আপনারা নিজেরাই বুঝবেন। আচ্ছা যাই হোক, তবে ওনার মুখের ভাষা একটু খারাপ, কথা হচ্ছে উনি অনেক লাঞ্ছিত হয়েছে, তো এই জন্য মুখের ভাষা খারাপ হয়। ওই কাজী নজরুল ইসলামের মতো দেইখা শুইনা খেইফা গেছে, এজন্য যা মুখে আসে তাই বলে। বুঝছেন? আচ্ছা দেখেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আপনারা এখান থেকে দেখেন এই যে বিসিএস এর গত, বিসিএস এর সবচাইতে মানে মজার টপিক ছিল এইটাই, মনে হয় পিএসসি চাইছে যে ফলাফল কারেক্ট সেন্টেন্স খুঁজে বাইর করতে পারে কিনা দেখুক। তো আমিও পিএসসির প্রশ্নের ধারাকে মেনটেন করে আমিও কারেক্ট সেন্টেন্স নিয়ে আসছি। এখন আপনারা বলেন যে কোনটা কারেক্ট। ডি হবে। হ্যাঁ এবার আসলে না, আমরা, আপনারা যদি এটার ব্যাখ্যা, মানে আপনি যদি উত্তরটা দিয়ে ফেলেন সেটা নিয়ে কোনো বিষয় না, কারণ হচ্ছে যে আপনারা ফইরা এখন জানু হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনারা সঠিক উত্তর দিয়ে দিতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, বুঝছেন? তাহলে এখন আপনাকে ব্যাখ্যা দাঁড় করাইতে হবে কেন ডিটা আপনার কাছে পছন্দ হচ্ছে, বলেন।
এখন হয়তোবা এমন হতে পারে মানে এমন হতে পারে যে আপনার ওখানে মাইক্রোফোন ওপেন করা আমি কষ্টকর। হ্যাঁ, আচ্ছা আমাদের স্বপ্নদের আপনার মাইক্রোফোন ওপেন করছেন তো? যদি আপনার মাইক্রোফোন ওপেন করে কথা বলার মতো অবস্থা থাকে, আশেপাশে কোনো ঝুঁঝামেলা না থাকে, ধরেন বাচ্চারা ক্যাসক্যাস করতেছে এরকম না থাকে, তাহলে আপনি মাইক্রোফোন ওপেন করে কথা বলেন। আর যদি সে অবস্থাটা না থাকে তাহলে আমরা আপনার ব্যাখ্যার জন্য বসে থাকবো না। যদি সম্ভব হয় মাইক্রোফোন ওপেন করেন। আচ্ছা, ডি অপশনটা ব্যাখ্যা করি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমরা এইখানে যে টুগেদার হ্যাঁ, হ্যাঁ। উইথ পাস্টে থাকলে প্রথম সাবজেক্টটাকে আমরা মানে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সেই ক্ষেত্রে হ্যাঁ, মানে ভার্ব আপনাকে প্রথমটাই হ্যাজ দিতে গ্রহণ হবে। করলাম। টুগেদার উইথ থাকলে আর প্রথমটা অনুসারে হবে। হ্যাঁ। অলরেডি কাম আর তাহলে হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাথে যুক্ত করি। মানে বুঝিনি। যেহেতু আপনি বলতেছেন যে প্রথম সাবজেক্টকে ফলো করবেন, তাহলে প্রথম সাবজেক্টকে ফলো করবেন কেন? কারণ টুগেদার উইথ আছে, সবাই আছে আপনার সাথে, আমি মানে আপনি আর আমি মিলে ব্যাখ্যাটা করি আরকি, ঠিক আছে? তো টুগেদার উইথ আছে, টুগেদার উইথ থাকাতে আপনাকে প্রথম সাবজেক্টকে নিতে হবে। আর প্রথম সাবজেক্টকে যখন আপনি নিবেন তখন এইটা চলে যাবে। কারণ এখানে হির সাথে তো হ্যাভ হবে না। হির সাথে হ্যাভ হবে না, দুইজন বাদ। এবার বাকি আছে ভাই প্রথম আর কথাটা শেষে। থেকে থেকে আসতেছে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে নেটের প্রবলেমের জন্য, বুঝছেন? আমাদের ডাটা দিয়ে চলতেছে তো এটা। একটু অ্যাডজাস্ট আমি বলি হ্যাঁ, টুগেদার থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সেই ক্ষেত্রে অপশন এ তেও হ্যাজ আছে, অপশন ডি তেও হ্যাঁ, হ্যাজ আছে। রাইট। এখন বুঝতে হবে যে বাক্যটা নেগেটিভ সেন্সের না বাক্যটি হচ্ছে পজিটিভ হ্যাঁ, থ্যাংক সেন্সের। ইউ। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতেছি যে বাক্যটা নেগেটিভ না পজিটিভ, সেই ক্ষেত্রে ইয়েট তো হবেই না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েট তো হবেই না। এজন্যই আমরা হচ্ছে ডি অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। আর ইয়েট যদি নেগেটিভ হিসেবে হয়, ইয়েট নিতাম আমরা, হ্যাজের পরে একটা নট বসানো লাগতো। হ্যাঁ, হ্যাঁ, এখন তাহলে আমরা এবার আপনার কথা মতে আমরা একটা ইয়েট আর অলরেডির মধ্যে আমরা একটা স্ট্রাকচার গুলা লিখি। আপনি তো আসেনি, এগুলা মাস্টারে আছে। তাহলে এখন যদি কোন একটা বাক্য যদি হা বোধক হয়, কোন একটা বাক্য যদি হা বোধক হয়, তখন সেটা সেন্টেন্সটা কিভাবে তৈরি হতে পারে? সাবজেক্ট হ্যাভ হ্যাজ অলরেডি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অবজেক্ট এইভাবে আসবে। তার মানে দেখেন যে সাবজেক্ট আসবে যদি হা বোধক হয়, সরি হা বোধক, তাহলে সাবজেক্ট আসবে এই যে হ্যাভ অথবা হ্যাজ আসবে, তারপরে হচ্ছে আপনার বিপিপি আসবে, তাই না? ফার্স্ট পার্ট, তারপর আপনার অলরেডি আসবে, অলরেডি। এখন এখানেও আমরা একটা ব্যাখ্যা দেই, শোনেন। আপনারা জানেন যে আপনার ফার্স্ট পার্টিসিপাল ফ্রম মানে সরি মানে যে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝখানে যদি মানে অ্যাডভার্ব যদি থাকে তাহলে সরি আমি মানে একটু গোলায় ফেলতেছি। শোনেন, শুরুতে হচ্ছে অ্যাডভার্বের পজিশন নিয়ে কথা বলতেছি। অ্যাডভার্ব অক্সিলারি ভার্বের আগে বসবে, মনে রাখবেন। অ্যাডভার্ব না সরি আবার ভুল বলছি। মানে অ্যাডভার্ব আপনার অক্সিলারি ভার্বের পরে বসবে, মেইন ভার্বের পূর্বে বসবে। তাহলে খেয়াল করেন, এই যে অলরেডি হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা অক্সিলারি ভার্বের পরে বসবে আর মেইন ভার্বের পূর্বে বসবে। কোন একটা বাক্যে যদি শুধুমাত্র বি ভার্ব আছে, এই বি ভার্বের পরে আপনি অ্যাডভার্ব বসাতে পারবেন। বি ভার্বের আগে যদি অ্যাডভার্ব বসায় দেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্স ভুল। আর যখন আপনি কোন একটা বাক্যে মেইন ভার্বের অ্যাডভার্ব ইউজ করতেছেন তখন সেটা মেইন ভার্বের আগে ইউজ করবেন। যাকে এগুলো নিয়ে আমাদের সামনে কথা আসে। তো দেখেন এখানে সাবজেক্ট হ্যাভ হ্যাজ আর অলরেডি হচ্ছে একটা অ্যাডভার্ব। তো হ্যাভ হ্যাজ হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হবে। এজন্য এখানে অলরেডিটা আছে। এজন্য আমাদের এখানে এইটা কেন ব্যাখ্যাটা দিলাম যাতে আপনার মুখস্থটা করতে সুবিধা হয়, যে অ্যাডভার্বের পজিশন সবসময় অক্সিলারি ভার্বের পরে আর মেইন ভার্বের পূর্বে এই জায়গায় বসলো। এরপরে হচ্ছে আপনার অবজেক্ট বা এরপরে বাকি অংশ। এই হচ্ছে হা বোধক সেন্টেন্স। যখন কোন একটা বাক্য হা বোধক হবে তখন সে এই স্ট্রাকচার অনুসরণ করবে। কিন্তু যদি না বোধক হয় তখন প্রথমে সাবজেক্ট আসবে, পরে আপনার ওই যে হ্যাভ, হ্যাজ, তারপরে প্লাস নট, হ্যাঁ দুইটার পরে আপনার নট আসবে, তারপরে হবে আপনার ফার্স্ট পার্টিসিপাল ফ্রম, ফার্স্ট পার্টিসিপাল ফ্রম, এরপরে হচ্ছে আপনার ইয়েট। তার মানে ইয়েট দ্বারা যখন নেগেটিভ কোনো সেন্স আসবে তখন ইয়েটটা বাক্যের শেষে থাকবে। তার মানে ইয়েটটা মানে এখানে একটা অবজেক্ট তো আছে, সরি এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টের পরে ইয়েটারে।
তাহলে দেখেন যে ইয়েট দ্বারা যদি নাবোধক কোনো কিছুকে হয় তাহলে ইয়েট কখনো বাক্যের মাঝখানে আসবে না। ইয়েট ওই যে বাক্যের শেষে আসবে। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস নট বিপিপি প্লাস অবজেক্ট প্লাস ইয়েট। এখন দেখেন এখানে আমাদের যে স্ট্রাকচারটা যে হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ কাম ইয়েট। এখন এখানে তো এটা তো নেগেটিভ, এখানে তো এই বাক্যতে যদি ইয়েট ইউজ করতে হয় সেটা তো নেগেটিভ সেন্স হবে। তো এই ইয়েটের নট কি এখানে আছে বা এই স্ট্রাকচারটা কি ফলো করা হয়েছে? ইয়েট এখানে শেষে আছে ঠিক আছে, কিন্তু ইয়েট তো আপনার পজিটিভ সেন্টেন্সে বসে না, বসে নেগেটিভ সেন্টেন্সে। তাহলে ইয়েটের যদি নেগেটিভ সেন্টেন্সে বসে থাকে তাহলে আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট হ্যাভ এজ প্লাস নট বিপিপি প্লাস অবজেক্ট প্লাস ইয়েট। তো যেহেতু এ নাম্বারটা এই স্ট্রাকচারটা ফলো করানোর জন্য এটা বাদ, বাকি আছে বি ডি নাম্বারটা। দেখেন এই যে দেখেন স্ট্রাকচারটা ফলো করছে, এই যে দেখেন আপনার হ্যাভ হ্যাজ অলরেডি এরপরে কাম মানে বিপিপি আছে। তার মানে এই পর্যন্ত স্ট্রাকচার ফলো করছে, আর বাকিটা তো আপনার কোনো কিছু নাই এই জন্য বাদ, মানে অবজেক্ট আর এক্সটেনশন এখানে প্রশ্নে উল্লেখ নাই। তাহলে এই জন্য আমাদের এ আর ডি এর মধ্যে ভাইয়া এটা বাদ গেল। হ্যাঁ বলেন, অন্য এইবার প্রশ্ন থাকলে বলেন। ইট নিয়ে ভাইয়া ইট নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই, জি জি অবশ্যই বলেন জাস্ট বলেন। ইনফরমেশন অ্যাড। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমরা নেগেটিভ সেন্সে ইট আমরা মাঝেও আনতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা একটা বিষয় আছে। এটা এটা হচ্ছে কি জানেন, আমি এটা এটা লিখছিলাম কোথায় জানেন, আমি এটা হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। আবার সেই আপনার ক্ষেত্রে যদি মনে থাকে আপনি আমাকে বলেন একটু। হ্যাঁ হ্যাঁ হুম, বলেন। এইটা এটা আমি সেই জানি, ক্ষেত্রে আমরা কিন্তু আমি এটা এই ইটকে মুহূর্তে ভুলে গেছি, আমি এটা ব্যবহার পাই না। করতে পারি। জি বলেন বলেন। তো এটা ইয়ের তো আমি এটা একটা জানি হচ্ছে যে ইয়ের যদি সাথে আমরা আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাঁ হ্যাভ হ্যাজ। যদি আমরা সরাসরি নট ব্যবহার করি তাহলে এখানে হ্যাভ হ্যাজ এর পরে নট ব্যবহার করা যায়। হ্যাঁ তার সরি হ্যাভ হ্যাজ ইট নট তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, হ্যাভ হ্যাজ এর পর আপনার ইয়ের চলে আসবে ডাইরেক্ট, এই এরকম। হ্যাঁ হ্যাঁ তার তারপরে নট বসবে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হ্যাঁ এই একটা স্ট্রাকচার আর আছে এটা। হুম, হ্যাঁ আরেকটা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাঁ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ ইট প্লাস ইয়েট প্লাস টু প্লাস আচ্ছা ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা বি ওয়ানারি ঠিক আছে। আচ্ছা কথা আপনার হচ্ছে ইয়েট এর পরে যদি সরাসরি ইনফিনিটিভ আসে তাহলে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাঁ আর যদি ইয়েট এর পরে নট আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে। এটা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি লিখছিলাম আমার খাতার মধ্যে, এখন খুঁজে পাচ্ছি না। এবং আমরা এই যে দেখেন ইয়েট নিয়ে আপনি বলছেন, তো আপনি তো এই যে আপনি যখন বলা শুরু করছেন আমি সবগুলা লিখছি। তো আমি যখন আবার আমাদের যখন ইয়েট নিয়ে আবার আলোচনা আসবে রাইট ফর্ম অফ ভার্বে, তখন আবার আপনাকে সহকারে আমরা এগুলো নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ করব। তো যেহেতু আপনি এখানে ইয়েটের এই জিনিসগুলা বলতে চাচ্ছেন এবং আমাদের এটা এই মুহূর্তে জানা উচিত, এই জন্য আমরা এখানে লিখে ফেললাম, বাকিরাও আছে। তাহলে আমরা ওনার সাথে একটু সামারি করতে পারি। সেটা উনি বলতে চাইলো যে এইভাবে যে ইয়েটের সবগুলা ব্যবহার এখানে উনি নিয়ে আসলো, আমি একটা লিখলাম, বাকিগুলো উনি বলছে। ভাইয়া সাবজেক্ট জি বলেন। হ্যাঁ আগের মতো একটু পেজ গুলার পিক দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, তো দেখেন যে সাবজেক্ট হ্যাভ এজ প্লাস নট প্লাস বিপিপি প্লাস অবজেক্ট প্লাস ইয়েট, এই হচ্ছে ইয়েটের একটা ব্যবহার। মানে হ্যাজ এর পরে নট আসবে বিপিপি আসবে। আরেকটা হচ্ছে ইয়েট সাধারণত নেগেটিভ সেন্টেন্সই বসে। তো সাবজেক্ট প্লাস হ্যাভ এজ প্লাস ইয়েট প্লাস নট, এইটা হচ্ছে আমাদের আদরি আপু মনে হয় বলছিলেন। আপনি এই স্ট্রাকচার গুলা কে বলছিলেন? এগুলা কে বলছিলেন এতক্ষণ? এই যে মানে এইগুলো যে আপনি কিছুক্ষণ আগে কথা বললেন। আদুরি আপু। আচ্ছা আদুরি আপু বলছে, ঠিক আছে। সাবজেক্ট হ্যাভ এজ ইয়েট প্লাস নট তারপরে প্লাস বিপিপি, এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ এজ ইয়েট প্লাস টু বি, মানে আপনার ইনফিনিটিভ পারে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এগুলা নিয়ে আমরা ভবিষ্যতে সামনে আরো কথা বলবো, ঠিক আছে। এবং এগুলা পরীক্ষা কিভাবে কিভাবে আসছে সেগুলা নিয়েও আমরা সামনে কথা বলবো। ওই দিন ভাইয়া আদুরি আপু আবার এইটুকু উদাহরণ যদি দিবেন। লিখে হ্যাঁ রাখেন নাইস টু নো তাহলে মানে হিজিবিজি হবে না। জি। এগুলোর পাশে লিখে রাখেন নাইস টু নো তাহলে আর এলোমেলো হবে না। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, এটা এগুলা নিয়ে আমার সবগুলা, যেহেতু আমি আপনাদের সাথেই
কম্বিনেশনটা করতেছি, এগুলো আমার সবগুলো মনে থাকবে যে আমরা কোন কোন ক্লাসে বা মনে কোন হচ্ছে দিন কোন ভাইয়া বিষয়টা বলবো। উপরের প্রশ্নের সাথে তো এইটা জাস্ট রিলেভেন্ট, হ্যাঁ মানে হ্যাঁ। এজন্য বললাম পাশে যদি নাইস টু নো লেখে রাখেন তাহলে হয়তো কারোরই সমস্যা হবে না। আচ্ছা সমস্যা নেই, কারোই হবে না ইনশাল্লাহ, সবাই বুঝবে। আচ্ছা দেখেন এরপর একটা সেন্টেন্সটা দেখেন। আমরা ইয়েট নিয়ে আমরা আরো কথা বলবো, আমরা কালকে এখনো টাইম আছে বুঝছেন, কালকে আমরা আসবো তো আবার, কালকে আবার কথা বলবো। কারণ ইয়েট নিয়ে আরো বিস্তারিত কথা বলবো বুঝছেন। আমরা তো এখানে শুধু স্ট্রাকচার লিখলাম, কালকে আরো বিস্তারিত কথা বলবো এবং আমি একটু দেখে টেকে নেই, তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো। আর দেখেন এই মুহূর্তে স্টকে খুব একটা ভালো নাই, বলতে গেলে আটকে যাব। দেখেন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার, মানে যেহেতু আউট অফ টপিক, তো এই জন্য ধরেন আউট অফ টপিক তো বুঝেন তো এই মুহূর্তে আমাদের কথা বলা কত কষ্টকর। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার অ্যাজ আর এ স্কিলফুল ড্রাইভার, এখানে কোনটা হতে পারে? হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু। আপনারা এটা এটা খুব দ্রুত উত্তর দিতে হবে, খুবই দ্রুত। মাইক্রোফোন অফ করেন সবাই। হ্যাঁ মাইক্রোফোন অফ করেন। আর কারেন্টও চলে আসছে, আমি ডাটা ওপেন করে মানে ওয়াইফাই তে আসছে এখন। এই ভাই আমি এই ব্যাপারে একটা সলভ দিতাম। আপনারা হচ্ছে সবাই বাম দিকে সোয়াইপ করেন, সোয়াইপ করার পরে হচ্ছে সবাইকেই দেখা যাবে যে মুরাদ ভাইয়ের অথবা ছোট ছোট সবাইকেই দেখা যাবে আর কি। তো মুরাদ ভাইয়ের ওইখানে সবাই ডাবল ট্যাপ করেন, তখন আর কথা বললেও কারোটা আসবে না আর কি। এটা কি কিভাবে বলছিলেন? আমি নিজেও তো জানি না কেমনে কি করতে হবে। আমাকে কিছু করতে হবে নাকি আপনারা করলেই হবে? বুঝতে পারছি। আমাদেরকে করলেই হবে ভাই। আচ্ছা তাহলে এবার আপনারা যারা যেভাবে বলছে হৃদয় ভাই ওইভাবে করে ফেলেন। ভাইয়া এটার উত্তর ঈদ হবে। এইটা তো সহজটা, এই যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার ইজ অথবা আর এ স্কিলফুল ড্রাইভার, মানে এখান থেকে ভাইয়া কিভাবে বললেন যেন হইতেছে না। আবার নট একটু অনলি বলেন। বাট অলসো, এটার উত্তর আর হবে। হৃদয় ভাই আবার একটু বলে দেন, ওনারা হয়তো বা মানে বুঝতেছে না। আপনারা হচ্ছে ওই বাম দিকে যান, বাম দিকে গেলে যে দেখবেন যে যে মুরাদ ভাইয়ের ছোট সবার ক্যামেরাতে চলে আসবে আর কি, তারপরে মুরাদ ভাইয়ের যে ওইখানে ডাবল। মুরাদ ভাইয়ের এখানে ছোট স্ক্রিন দেখা যেতেছে, তারপরে যে সবাইকে দেখা যেতেছে, যেমন তাসলিমা শারমিন আপু, জান্নাতুল তুহা আপু, হ্যাঁ স্বপ্ন হ্যাঁ আদুরি সবাই আপু, দেখা মিলিয়া যাচ্ছে। আপু, উম্মি হাবিবা, বিথি আপু, মানে সবারই ছোট ছোটই আছে। তো মুরাদ ভাইয়ের এখানে আপনি হচ্ছে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ ডাবল ক্লিক করলে অন্য কেউ কথা বললে আর অন্য কেউ ওটাও যে শো করবে না আর কি। ঠিক আছে। থ্যাংক ইউ হৃদয় ভাই, আমাদের বহুল মানে কি বলা যায় যেই প্রতীক্ষিত যে সমস্যা, সেই সমস্যাটার সমাধান আজকে আপনি করে দিলেন। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন যে এখন এইবার আপনারা প্রাণ খুলে কথা বলেন আর স্ক্রিন যাবে না। কিন্তু হি জরিমানা করে না, বললো না। আচ্ছা হি অ্যাজ ওয়েল এজ, দেখেন আমাদের তো আমরা তো মাত্র শুরু করলাম তাই না, আমাদের বিশাল সামনে পথ বাকি আছে। তার মানে এখন এইটা সামনের দিকে আমরা আর এই সমস্যার মধ্যে পড়বো না, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। হি অ্যাজ ওয়েল এজ হিজ টু এটা ব্রাদার। হচ্ছে এর আগে এক আপু বলছিল এর আগে, তখন থেকে আমি ওইভাবে শিখছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে বলছিল। আহ, জি ভাই এখানেই বলছিল ভাই, এখানে বলছিল যে কি আমাদের নাসিমা এই যে, আপু নাকি কে আপু আর কি, ও আচ্ছা আচ্ছা, আর কি। ওই শ্রাবণী 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 আপু বলছে, হ্যাঁ মনে হইছে। উনি উনি হ্যাঁ উনি আবার একটু এগুলাতে এক্সপার্ট, তো উনি হয়তো বা জব টপ করে, এই জন্য উনি আমাদের কাছ থেকে সময় দিতে পারতেছেন। আসলে আছে অনেকের অনেক ব্যস্ততা আছে, মানে হয়তো বা আমাদের এই যে এখন আমরা যে কার্যক্রমগুলো করতেছি এইগুলোর সাথে অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সবারই তো বাস্তবতা আছে, হয়তো বা কেউ ব্যাটে বলে মিলতেছে না। আচ্ছা যাই হোক, হি অ্যাজ ওয়েল এজ হিজ টু ব্রাদার ইজ অথবা আর এ স্কিলফুল ড্রাইভার, তাহলে এখন আপনারা বলেন যে এখানে ইজ আর আর এর মধ্যে কি হবে, দ্রুত বলতে হবে কারণ এটা আগের টপিক। ঈদ হবে ভাইয়া। হ্যাঁ ইজ হবে, এটা তো একদম সোজা। আচ্ছা এরপরে বলেন, তারপরে এবার বলেন নট অনলি হি বাট অলসো হিজ ট্রু ব্রাদার
ইজ আর হবে না। দেখছেন আপনারা ধরে ফেলছেন যে নট অনলি, তাহলে ওই যে এটাকে বলা হয় কি জানেন, যে এবার আমি একটু আরেকজন লিখি, আগে তো লিখছিলাম যে ফানি, আর এখন লিখবো বোন। এই যে দেখেন বি ও এন, এই বি তে হচ্ছে আপনার বাট অলসো, এই বি দ্বারা মনে রাখবেন বাট অলসো লিখে একটু লিখতে পারেন বাট অলসো। আমি একটা নোট গুলো আগের মতো করে সুন্দর করে লিখবো, লিখে এরপর আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। আর এই যে এন হচ্ছে আপনার নর, তাহলে নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর। এই যে আপনার বোনের যারা আছে বোন মানে বাট অলসো, নর আর হচ্ছে অর, এদের পরে যে সাবজেক্টটা থাকবে, এদের পরে যেই নাউন প্রোনাউন থাকবে তার অনুসারে ভার্ব হবে। যেমন নট অনলি হি বাট অলসো হিজ টু ব্রাদার, এই যে দেখেন বাট অলসো হিজ টু ব্রাদার্স, এই যে টু ব্রাদার্স, এই যে এইটা অনুসারে সেকেন্ড সাবজেক্ট, সোজা কথা সেকেন্ড নাউন প্রোনাউন বা সেকেন্ড সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব হবে, তাহলে এটা আর হবে। তাহলে এবার এর পরেরটা বলেন। ওয়াজ, ওয়ার, ওয়ার হবে। ওয়ার হবে। আচ্ছা, এবার 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 অন্যরাও বলেন। টু সিস্টার্স আছে, এর জন্য ওয়ার হবে। না, আপনার আপনার লজিক তো ঠিক আছে, আপনার লজিক নিয়ে কোনো কথা হবে না। তাহলে ভাইয়া এই রুলসটা যখন মাস্টার বইতে লেখা ছিল তখন ভালো করে পড়ছেন পুরাটা? দেখেন আমি আপনাদেরকে পড়ে শুনাই কি বলছিলেন। আইদার অর নাইদার নট নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত একাধিক সাবজেক্টের ক্ষেত্রে ভার্বটি বসে তার নিকটতম সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে, মানে কত লম্বা করে বলতেছে। এই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর, নর, বাট অলসো এর পরে সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হবে, আর প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। একটা কথা বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝছেন? মাস্টার কোনো মানে ফাঁকিটা কি দেয় নাই, এটা বলে দিছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখন এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? আমি যেটা লিখছি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? ইন্ট্রোগেটিভ। এটা তো ইন্টারোগেটিভ। দেখছেন, এইটাই হচ্ছে বর্তমান পিএইচসি, আমাদের এই যে এই বিসিএস এর যে নেয় এই যে পিএইচসি, তারা চাচ্ছে যে এটা, যে তারা চাচ্ছে যে হুশ জ্ঞান আছে এরকম পাবলিক, বুঝছেন? অনেকে বলে অনেকে বলে যে এই যে যারা যারা পরে গেছে এদেরকে বাদ দিয়ে এদেরকে ঢুকতে দেয় না কেন, আমি বলি যে ঠিকই করছে। বিসিএস পরীক্ষা দিতে যাবে, এত কষ্টের একটা পরীক্ষা, ভোর রাতে যে কেন্দ্রের বাইরে বসে থাক, সমস্যা কি? বুঝছেন, মানে বাঙালি একদম শেষ মুহূর্তে আসতে হবে কেন? ঠিক আছে, রুলসে যেরকম আছে ওরকমই করছে। রুলস আছে 9:30টার মধ্যে যাইতে হবে, ও 9:30টার মধ্যে গেছে। এতে যাই হোক, তাহলে এখন পিএইচসি স্মার্ট মানুষ চাচ্ছে। তো দেখেন যে ওয়াজ ওয়ার আছে এখানে, ডালিয়া তো আমার বোনের নাম, আপনারা সবাই জানেন। ডালিয়া অর হার টু সিস্টার ভেরি অ্যাক্টিভ। এখন এখানে এবার বলেন যে কাকে অনুসারে আপনি সাবজেক্টটা বসাবেন। এখানে মনে রাখতে হবে যখন বাক্যটা ইন্টারোগেটিভ হবে, তখন প্রথম নিয়মটা অনুসরণ করবেন। যখন যখন বাক্যটা ইন্টারোগেটিভ হবে তখন বাট, অলসো, অর, নর এগুলার পূর্বে যে সকল সাবজেক্টটা আছে, তো দেখেন বাক্য যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে বাট, অলসো, অর, নর এগুলার পূর্বে আছে কি ডালিয়া, এই ডালিয়াকে অনুসরণ করে সাবজেক্ট হবে, তার মানে এখানে আপনার ওয়াজ হবে, ওয়াজ। এখন মজার বিষয় হচ্ছে এটা মাস্টারে নাই, বুঝছেন? এটা মাস্টারে নাই, কোনো জায়গায় নাই, আমি এক জায়গা থেকে বাইর করে আনছি এটা। ঠিক আছে, তো এটা মানে ওই পাইছি। হ্যাঁ, এই আর ছিল একটা কোন একটা জায়গায় যেন দেখছিলাম, পরে ওখান থেকে নিয়ে এখানে এনে ঢুকায় রাখছি, বুঝছেন? এটা মাস্টারের না, এটা দেখি নাই একদম নতুন, একদম নতুন, ইন্ট্রোগেটিভ। বুঝছেন? এইটা একেবারে নিউ। এই ধরনের প্রশ্ন ভবিষ্যতে কখনো আসে নাই, বলা ভবিষ্যতে আসলে আসতেও পারে। এখন আমি এই জন্য তো আপনাদেরকে মাস্টারের কথাটা বলছিলাম, আমার রুলসটা যে সঠিক এটা বোঝানোর জন্য মাস্টারের রেফারেন্স কি জন্য দিছি। মাস্টার বেটা বলছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন আপনি বলেন এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আপনি আপনি এই যে বাট অলসোর পরে যেটা আছে তাকে অনুসারে দেখাইলেন। এখন এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স না, তাহলে আপনি এই রুলস কেমনে ফলো করবেন? আর আপনি দেখবেন
যে মাস্টারে বা চাকরি পরীক্ষা এই পর্যন্ত এই রুলস নিয়ে যতগুলো প্রশ্ন আসছে একটাও ইন্টারোগেটিভে আসে না, সবগুলো অ্যাসার্টিভে আসছে। এই জন্য রুলসের ব্যতিক্রম পড়া লাগে না। এখন যদি ভবিষ্যতে আসে তখন আপনি এটা ইনশাল্লাহ দিয়ে আসবেন। যদি ইন্টারোগেটিভ করে দেয় তাহলে মনে ফুলের করবেন যে বিড়াল। কাজ হয়ে গেছে, পিএসসি নতুন কিছু চাইতেছে। কারণ এখন দেখেন নতুন প্রশ্ন কিন্তু এখন হচ্ছে, হচ্ছে নতুন ধরনের প্রশ্ন কিন্তু হচ্ছে। আচ্ছা যাই হোক, দেখেন এরপরে এবার 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 এটা বের করেন। নাইদার প্রফেসর আব্দুল কাদের নর এনি আদার ফ্যাকাল্টি মেম্বার ডেস টু দ্য কন্টেস্ট ফর দ্য ডিনস পজিশন। এটা কি হবে? এগুলো সবগুলো হচ্ছে কঠিন গুলা, সহজগুলো আমি আনি নাই, সহজগুলো আপনারা পারবেন। ইন্টেন্স 2 নাম্বার। ইনটেন্স ব্যাখ্যা করেন। যে নেইদার প্রফেসর আব্দুল কাদের নরের পরে যে এটা যে হ্যাঁ, এনি আদার। এনি আদার ফ্যাকাল্টি মেম্বার এটা অনুসারে বুঝবে। আচ্ছা, এনি আদার ফ্যাকাল্টি মেম্বার এটা সিঙ্গুলার, আপনি বলতে চাচ্ছেন এটা অবশ্যই হ্যাঁ এনি আদার ফ্যাকাল্টি মেম্বার দ্বারা সিঙ্গুলারকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে হ্যাজ ইনটেন্ট তো হ্যাঁ আসতে ভাইয়া, পারতো। হ্যাজ ইনটেন্ট মানে সিঙ্গুলার। অপশন বি, অপশন সি, অপশন ডি এগুলা কেন হলো না? আচ্ছা অপশন, হ্যাঁ বলেন, অপশন বি, অপশন সি, অপশন ডি এগুলো তো হতে পারতো। ভাই এটা তো পারফেক্ট হবে না, এটা হ্যাঁ হ্যাঁ, এখানে প্রেজেন্ট পারফেক্টের প্রেজেন্ট। এখানে পারফেক্টের কোনো সিম্বল নাই, মানে এটা পারফেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বইতে দেওয়া নাই। তার মানে এটা পারফেক্ট হবেই না, আপনাকে এত জটিল চিন্তা করা যাবে না যে এটা পারফেক্ট হবে না। ঠিক আছে, এটা বাদ। এবার আসেন যে ইজ ইন্টেন্ট কেন হবে না, কারণ এটা তো প্যাসিভ ভয়েস না, তাই না? এটা তো বাক্যটা কি প্যাসিভ? জি না ভাইয়া, না, এটা তো অ্যাক্টিভ বাক্য। তাহলে আপনি হ্যাজ ইন্টেন্ট হবে না, এটা কারণ এখানে কোনো প্রকার পারফেক্ট টেন্সের কোনো সিম্বল নাই। আর পারফেক্ট টেন্সের কোন হ্যাঁ, আর সিম্বল নাই। ওখানে আর বাক্যটা অ্যাক্টিভ, তাহলে তাহলে এই যে বি আর সি দুইটা দুই নিয়মে বাদ। এবার বাকি আছে ডি, ইন্টেন্স। এগুলা দেখেন, এগুলো হচ্ছে আলোচনার বিষয়, এগুলো আলোচনা না করে আপনার বাসায় পড়বেন, পরীক্ষা হলে যে ভুল করবেন। কিন্তু এখানে জি আলোচনা ভাইয়া, করলে, মনে থাকে। এখানে আলোচনা করলে মনে থাকবে। এই যে যেগুলা নিয়ে আসছে এগুলো আমারও সমস্যা, এগুলো আমি ভুলে যাই, বুঝছেন? আমি যেগুলা নিয়ে আসছি এগুলো আমারও প্রবলেম। ঠিক আছে, এই জন্য আমি আপনাদের সাথে আলোচনা ভাইয়া করার আমি জন্য কিন্তু আসছি। 2টা রুলস আঁকায় রাখছি, ওইগুলো সমস্যা আছে, বলতেছি না হ্যাঁ কারেন্টের সমস্যা বারে বারে যাইতেছে হ্যাঁ, আসতেছে। অবশ্যই অবশ্যই আপনি আপনি বলবেন। ঠিক আছে, এবার হচ্ছে আপনার 82 নাম্বার, এটা বলেন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? আইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার হ্যাজ টু ব্লেম, আইদার দ্য স্টুডেন্ট অফ দ্য টিচার ইজ টু ব্লেম। কি হতে পারে? আমি মাত্র দুইটাই নিয়ে আসছি, এই দুটার মধ্যে একটা বলেন। বি হইতে পারে। ইজ টু ব্লেম যেটা। কেন ইজ টু ব্লেম হবে? ধরেন যে অর্থটা কেমনে বলবেন? ওই যে টু ব্লেম আছে verb, এটা আর কি ইনফিনিটিভ, এটা অবজেক্ট হিসেবে বুঝছি। হ্যাঁ, এখানে তো বি থ্রি নাই। হ্যাঁ, ওখানে তো উপরে বি3 নাই, আর আর ওটা হলো ফার্স্ট ইনফিনিটিভ বা পার্সন। অবজেক্ট হিসেবে বসছে, তার আগে বিবার হইছে, তাই না? হ্যাঁ, আর এখানে আছে জি বোঝানো হয় ভাইয়া। নাই তো, এখানে আছে বোঝানো হয় না, হ্যাঁ এখানে বলছে যে হয় হ্যাঁ। ছাত্ররা না হয় শিক্ষক দোষী। দোষী আছে এমন কোনো কথা হয় নাকি? এই যে হয় কথাটা বলে দিছে, তার মানে এখানে সেন্টেন্স অনুসারে বা গ্রাম ইজ অনুসারে ইজ একটাও হয় না, এখানে ইজি হয়। তো যাই হোক, এগুলা আমার দৃষ্টিতে মনে হয়েছে, হয়তো বা আপনাদের কাছে সহজ মনে হইতে পারে, তবে আমার দৃষ্টিতে মনে হয়েছিল যে এগুলা কিছুটা প্রবলেম হতেও পারে। এখন এখন আমাদের রুলস। ভাইয়া, এটা কি বি বি ঠিক না? জি, কথা বুঝতেছি না, এটা বি মানে নাম্বারটা। কথাগুলো। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো বি নাম্বারটা এটা সঠিক। ঠিক কোনটা বি? বি। আচ্ছা। কারণ এখানে আছে বোঝানো হয় নাই, বুঝছেন, যে তাদের দোষ আছে বোঝানো হয় না। এখানে বলছে যে হয় মানে হয় ছাত্ররা, না হয় আপনার শিক্ষক দোষী। আর এখানে হ্যাজ এর পরে আর আরেকটা বিষয় আছে, যে দেখেন আপনি টু টু প্লাস যে টু ব্লেম বলা আছে, তো এখানে ইনফিনিটিভ হয়ে গেছে। ইনফিনিটিভের আগে আপনার মানে ইয়ে হয়, এটা কি বলে না, যে যে বি ভার্ব হয়।